হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফিলিপ লার্কিনের লেখা ওয়ান অফ দ্য ফেমাস পোয়েম দ্য চার্চ গোয়িং। তো তোমাদের জন্য বলে রাখি, ইতিমধ্যে আমরা কিন্তু দ্য হোয়াইট সান ওয়েডিং, ফিলিপ লার্কিনের লেখা আর একটা খুব ফেমাস পোয়েম, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো, অবশ্যই ওটা উপরের আই বাটনে দেওয়া থাকবে, দেখে নিও। বাকি আজকের এই পোয়েম বা আজকের আমাদের এই আলোচনার মূল বিষয়বস্তু ফিলিপ লার্কিনের লেখা ওয়ান অফ দ্য ফেমাস পোয়েম দ্য চার্চ গোয়িং। ওকে। আচ্ছা, ফিলিপ লার্কিন, যিনি জন্মগ্রহণ করেন 1922 সালে, তিনি একদিকে ছিলেন একজন পোয়েট, নভেলিস্ট, এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, তা হলো তিনি হচ্ছেন একজন লাইব্রেরিয়ান। ওকে। ইউনিভার্সিটি অফ হালে তিনি 1955 সালে অ্যাজ এ লাইব্রেরিয়ান হিসেবে অ্যাপয়েন্টেড হন। এবার যদি আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে ফিলিপ লার্কিনের অ্যাজ এ পোয়েট, ফিলিপ লার্কিনকে আমরা মেনলি অ্যাজ এ পোয়েট হিসেবেই মেনলি কনসিডার করে থাকি। তার লেখা কিছু ইম্পর্ট্যান্ট পোয়েট্রি কালেকশন, যেগুলো লিটারেচারের বলা যেতে পারে জেমস। ওকে। সেগুলো কি কি? দ্য নর্থ শিপ, দ্য লেস ডিসিপ্ট, দ্য হোয়াইট সান ওয়েডিংস অ্যান্ড হাই উইন্ডোজ। এইগুলো হচ্ছে তার ফেমাস পোয়েট্রি কালেকশন। ওকে। আচ্ছা, বাকি তার লেখা কিছু পোয়েট, মানে তার এই যে ফেমাস পোয়েট, ইনি কিছু পোয়েম লিখেছেন। যে সমস্ত পোয়েম, অর্থাৎ আমরা উপরে যেটা আলোচনা করলাম ওগুলো ছিল পোয়েট্রি কালেকশনস, বাট কিছু ইম্পর্টেন্ট পোয়েম যেগুলো কিন্তু ফিলিপ লার্কিনকে জানতে গেলে বা ফিলিপ লার্কিনের লেখার স্ট্র্যাটেজি জানতে গেলে এই সমস্ত পোয়েমগুলো আমাদেরকে অবশ্যই পড়তে হবে। এই ইম্পর্ট্যান্ট পোয়েমগুলো কি কি? অ্যান অরুন্ডেল টম্ব, অফ ডে, অ্যাড গ্রাস এবং 1914। ওকে। আচ্ছা, এটা রোমান হরফে লেখা রয়েছে, এটা কিন্তু পোয়েমের নাম 1914। যাচ্ছি পরে। 1984-এ তিনি কিন্তু পোয়েট লরেট হিসেবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, অর্থাৎ জন বেঞ্জামিন। তিনি তার পরবর্তী সময়ে আহ, অর্থাৎ জন বেঞ্জামিন বলে একজন পোয়েট লরেট ইংল্যান্ডে ছিলেন, তার পরবর্তীকালে ফিলিপ লার্কিনকে এই পোয়েট লরেটের পদের জন্য তাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, বাট কিন্তু তিনি তা ডিক্লাইন করে দেন। আচ্ছা, তিনি একদিকে যেমন পোয়েট ছিলেন, একদিকে তিনি নভেলিস্টও ছিলেন। তার লেখা কিছু ইম্পর্টেন্ট নভেল, যে নিচে যে দুটো নাম দেওয়া রয়েছে দেখো, জিল এবং আ গার্ল ইন উইন্টার, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আ গার্ল ইন উইন্টার যেটা 1947-এ পাবলিশ হয়েছিল। ওকে। তাহলে এই ছিল ফিলিপ লার্কিনের সম্পর্কে একটা ছোট্ট আলোচনা। বাকি আমরা এবারে দ্য চার্চ গোয়িং এর সম্পর্কে, অর্থাৎ পোয়েম চার্চ গোয়িং এর সম্পর্কে ছোট্ট করে একটু জেনে নেব। Church Going is a poem by English poet Philip Larkin that is generally regarded as one of his masterpieces. Yes, Larkin's first draft of the poem was dated 24th April 1954. অর্থাৎ ফিলিপ লার্কিন তার এই পোয়েমটা তিনি 1954 সালের 24শে এপ্রিল তিনি তার ফার্স্ট ড্রাফট তিনি রেডি করেছিলেন। He worked through 21 pages of drafts, abandoned it, then took it back up, emerging with his final version in 1954 জুলাই। ওকে। আচ্ছা, তো তিনি প্রায় 21 পেজের একটা ড্রাফট, অর্থাৎ তিনি প্রথমে একটা লেখা লিখেছিলেন, পরে তিনি এটাকে হয়তো ওটাকে তিনি কারেকশন করেন বা তিনি ওটাকে পুরো নষ্টই করে দেন। নষ্ট করে দেওয়ার পরে তিনি তার ফাইনাল ভার্সন জুলাই মাসে, অর্থাৎ এপ্রিল, মে, জুন, জুলাই, 4 মাস পরে তিনি তার ফাইনাল ড্রাফট ভার্সন, যেটা তোমরা এখন পড়বে, ওই ভার্সন তিনি জুলাই মাসে নিয়ে আসেন। তার অন্যতম পোয়েট্রি কালেকশন দ্য লেস ডিসিপ্ট, এখানেই কিন্তু এই পোয়েট্রি কালেকশনের মধ্যেই রয়েছে তার এই বিখ্যাত পোয়েম চার্চ গোয়িং। ঠিক আছে, তাহলে এই ছিল পোয়েমের সম্পর্কে একটা ব্রিফ ডিটেলস। একদম কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকের পোয়েমের আলোচনাতে। চার্চ গোয়িং, স্ট্যাঞ্জা 1। আমি তোমাদের জন্য এই যে স্ট্যাঞ্জা থেকে কিছু লাইন আছে, যে লাইনগুলো আমরা ভেঙে ভেঙে আমি তোমাদের জন্য আলোচনা করব, অর্থাৎ লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। এর সাথে সাথে প্রত্যেকটা লাইনের কি মিনিং কবি বলতে চাইছেন, বা পোয়েটের বা পোয়েটের মেন ইন্টেনশনটা কি ছিল এই পোয়েমের, তা আমি ধীরে ধীরে আলোচনা করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তাহলে একদম স্ট্যাঞ্জা 1-এ বলছে কি, ওয়ান্স আই এম শিওর দেয়ার ইজ নাথিং গোয়িং অন, আই স্টেপ ইনসাইড। যেই মুহূর্তে আমি সুনিশ্চিত হলাম যে ওই বিল্ডিংটির মধ্যে কিছুই হচ্ছে না, আমি তখনই তার মধ্যে প্রবেশ করলাম। ওকে। তাহলে কবি বলতে চাইছেন, তিনি কোনো একটা বিল্ডিং এর মধ্যে এইটা সুনিশ্চিত হয়ে তিনি তার মধ্যে ঢুকলেন যে ওই বিল্ডিং এর মধ্যে কিছু হচ্ছে না, অর্থাৎ তার মধ্যে অর্থাৎ বিল্ডিং এর মধ্যে কোনো লোক নেই, হয়তো চুপচাপ, মানে একটা শান্ত পরিবেশ, এরকম কোন একটা বিল্ডিং এর মধ্যে তিনি ঢুকছেন। কোন বিল্ডিং আমরা পরে দেখছি।
লেটিং দ্য ডোর থুট শাট, অর্থাৎ তিনি ওই বিল্ডিং এর মধ্যে ঢুকে গিয়ে তারপর তার যে দরজাটা, পেছনে থাকা দরজাটা বেশ জোর করে বন্ধ করে দিলেন। অর্থাৎ ওয়ান্স আই এম শিওর দেয়ার ইজ নাথিং গোয়িং অন আই স্টেপ ইনসাইড লেটিং দ্য ডোর থুট শাট। আমি সুনিশ্চিত হলাম যে ওই রুমের মধ্যে বা ওই বিল্ডিং এর মধ্যে কেউ নেই, এইটা জেনেই আমি ওর মধ্যে প্রবেশ করলাম এবং তারপর বেশ জোর করেই এই থুট শাট, অর্থাৎ আমি একটা বেশ জোর করেই পেছনের দরজাটা বন্ধ করে দিলাম। আচ্ছা, আমরা এখনো কিন্তু সাসপেন্সের মধ্যে রয়েছি। কোন বিল্ডিং এর কথা বলা হচ্ছে? অ্যানাদার চার্চ, অন্য একটি চার্চ। তাহলে এখানে যে বিল্ডিং এর কথা কবি বলতে চাইছেন তা হচ্ছে গিয়ে এটা কিন্তু একটা চার্চের মধ্যে। তাহলে ওই চার্চের মধ্যে প্রথমে ফিলিপ লার্কিন বা পোয়েট বা যিনি ন্যারেট করছেন উনি প্রথমে দেখলেন যে ওই চার্চের মধ্যে আপাতত ভেতরে কেউ নেই, অর্থাৎ চার্চটা বাইরে থেকে চুপচাপ মনে হচ্ছিল, ভেতরে খুবই শান্ত নিরিবিলি পরিবেশ। এটা জেনেই কবি তার মধ্যে প্রবেশ করলেন এবং প্রবেশ করেই তিনি বাইরে থেকে দরজাখানা বন্ধ করে দিলেন। আশা করি লাইনটা ক্লিয়ার হলো। অ্যানাদার চার্চ, তাহলে কবি বলছেন আবার একটি চার্চ। তাহলে আমি যদি এখানে তোমাদেরকে একটা ওয়ার্ড রয়েছে অ্যানাদার, এইটাকে আমি যদি একটু এমফেসাইজ করি, তার মানে আমি যদি এই অ্যানাদার ওয়ার্ডটার উপরে একটু প্রেসার দিই তাহলে তুমি বুঝতে পারবে অ্যানাদার বলতে আবার একটি চার্চ। তাহলে আমরা কি এখান থেকে ডিকোড করতে পারি যে পোয়েট ফিলিপ লার্কিন তিনি কিন্তু প্রায়ই চার্চে যান। অ্যানাদার চার্চ তার মানে কি আবার একটি চার্চ। অর্থাৎ আমরা এটা থেকে বুঝতে পারলাম যে পোয়েট তার পোয়েটের বা ন্যারেটারের তার কিন্তু এই চার্চে যাওয়া আসা হয়, অর্থাৎ তিনি যাওয়া আসা করেন এই চার্চের মধ্যে। তো সেই রকমই কোনো একটা চার্চের মধ্যে তিনি এসে পৌঁছেছেন। ম্যাটিং, সিডস অ্যান্ড স্টোন অ্যান্ড লিটিল বুকস, তাহলে নিচে পাতানো রয়েছে কার্পেট। এই যে মেটিং, মেটিং মানে হচ্ছে গিয়ে কার্পেট পাতানো রয়েছে, সিটস রয়েছে পাশে এবং বিভিন্ন স্টোন অর্থাৎ পাথরের আর্কিটেকচার পাশে রয়েছে। অ্যান্ড লিটল বুকস, হোয়াট ইজ মিন বাই দ্যাট লিটল বুকস? লিটল বুকস বলতে কি বোঝানো হচ্ছে? তা বোঝানো হচ্ছে এটা যে চার্চের মধ্যে থাকা বই বলতে কি হবে? দ্য হোলি বাইবেল। তাহলে চার্চের মধ্যে থাকা বাইবেলের কথা বোঝানো হচ্ছে। ওকে, স্প্রলিং অফ ফ্লাওয়ার্স কাট ফর সানডে ব্রাউনিশ নাও। তাহলে স্প্রাউলিং কথার অর্থ কি? নিচে মানে দেওয়া রয়েছে, এটার ওয়ার্ড মিনিংস দেওয়া রয়েছে। স্প্রাউলিং কথার অর্থ হচ্ছে ছড়ানো, ছেটানো। স্প্রাউলিং অফ ফ্লাওয়ার্স, কিছু ফুল পড়ে রয়েছে, কিছু ফুল পড়ে রয়েছে। কাট ফর সানডে, সানডের জন্য কেটে রাখা কিছু ফুল পড়ে রয়েছে। ব্রাউনিশ নাও, যেগুলো ইতিমধ্যে ব্রাউন হয়ে গেছে। তাহলে আমরা নিশ্চয়ই জানি এটা যে রবিবার মেইনলি সানডেতে যে চার্চের যে বিভিন্ন রিচুয়ালস, অর্থাৎ খ্রিস্টানরা তারা সানডেতে বিভিন্ন চার্চের রিচুয়ালস গুলো করে থাকেন। তো সেই সানডের জন্য, সানডের চার্চ রিচুয়ালস এর জন্য কাটা ফ্লাওয়ার্স গুলো ইতিমধ্যে ব্রাউন হয়ে গেছে, তার মানে ব্রাউনিশ হয়ে গেছে। ওকে, সাম ব্রাস অ্যান্ড স্টাফ আপ অ্যাট দ্য হোলি এন্ড, চার্চের মধ্যে এখন পোয়েট রয়েছেন। সাম ব্রাস অ্যান্ড স্টাফ আপ অ্যাট দ্য হোলি এন্ড, ওই পাশে থাকা একটা অল্টার। ওকে, হোলি এন্ড বলতে একটা চার্চের মধ্যে অল্টার থাকে, জানো তোমরা? অল্টার মানে একটা পবিত্র বেদি, বেদির মতো একটা উঁচু করে একটা জায়গা রয়েছে, যেটাকে বলা হচ্ছে পবিত্র জায়গা। ওই পবিত্র বা হোলি এন্ড, ওইখানে কিছু ব্রাস স্টাফ অর্থাৎ কিছু তামার কিছু জিনিসপত্র বা ব্রাস স্টাফ অর্থাৎ বিভিন্ন মেটেরিয়ালস ওইখানে রয়েছে। ওকে, কিছু ব্রাস স্টাফ আর কিছু জিনিসপত্র ওই বেদির পাশে রয়েছে। তাহলে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে পোয়েট একটা চার্চের মধ্যে প্রবেশ করেছেন এবং তার ভেতরের বিভিন্ন জিনিসপত্র কোথায় কি রয়েছে বা একটা সেটিং তিনি আপাতত বর্ণনা করছেন। চলে যাচ্ছি পরের লাইনে। দ্য স্মল নিট অর্গান, পাশে ছবিটা রয়েছে দেখো, দ্য স্মল নিট অর্গান, এবং পাশেই রয়েছে একটা এইরকম এক ধরনের চার্চের বাদ্যযন্ত্র যেটাও তার মধ্যে রয়েছে। অ্যান্ড আ টেন্স মাস্টি আনইগনোরেবল সাইলেন্স ব্রুড গড নোজ হাউ লং। তাহলে কবি এই লাইনের মাধ্যমে কি বলতে চাইছেন? তিনি বলতে চাইছেন যে ভগবানই জানেন, ব্রুড গড নোজ হাউ লং, ভগবানই জানেন যে এই ধরনের এই ধরনের টেন্সড মাস্টি মানে এরকম শান্ত নিস্তব্ধকর পরিবেশ, ভগবানই জানেন এর মধ্যে কতদিন ধরে এরকম রয়েছে। অর্থাৎ পোয়েট তিনি ইতিমধ্যে চার্চের মধ্যে ঢুকেছেন এবং চার্চের মধ্যে একটা অ্যাটমসফিয়ার তিনি ইতিমধ্যে বর্ণনা করলেন এবং সেই সাথে তিনি বলতে চাইলেন যে চার্চের মধ্যে এই রকম একটা শান্ত নিরিবিলি পরিবেশ
টেন্সড পরিবেশ কতদিন ধরে এরকমই রয়েছে এটা একমাত্র ভগবানই জানেন। ওকে, আশা করি ক্লিয়ার। যাচ্ছি পরের লাইন, হ্যাটলেস। হ্যাটলেস কথার অর্থ পোয়েট তিনি কিন্তু কোনো হ্যাট পরেছিলেন না, অর্থাৎ তিনি কোনো হ্যাট পরেননি বা তার মাথায় কোনো টুপি ছিল না। ওকে, গুড। আই টেক অফ মাই সাইকেল ক্লিপ ইন অকওয়ার্ড রেভারেন্স। আই টেক অফ মাই সাইকেল ক্লিপস ইন অকওয়ার্ড রেভারেন্স। দেখো, সাইকেল ক্লিপস বলতে আগেকার দিনে ইংল্যান্ডে যারা সাইকেলিং করতো তারা কিন্তু এইরকম পাশে রাখা ছবিতে দেখো যে একটা যাতে এই প্যাডেলটাতে যে বিভিন্ন শুটের যে সাইড ওইটা যদি যাতে না আটকে যায়, যার কারণে একটা সাইকেল ক্লিপস ব্যবহার করা হতো। তো পোয়েট যেহেতু তার মাথায় কোনো হ্যাট ছিল না, তিনি কোনো হ্যাট পরেছিলেন না, তাই তিনি একটা শ্রদ্ধা জানানোর জন্য যেহেতু তিনি চার্চে ঢুকেছেন, তিনি তার যে সাইকেল ক্লিপসটা তিনি পরেছিলেন ওইটা তিনি খুলে দিলেন। আমরা ইন জেনারেল কি হয়, যখন কোনো টেম্পেলে যাই, কোনো মন্দিরে যাই বা মসজিদে যাই, তখন আমরা সাধারণত জুতো এগুলো বাইরে খুলে রেখে যাই, তাই তো, সম্মান জানানোর জন্য, শ্রদ্ধা জানানোর জন্য। তেমনি এই পোয়েমে পোয়েট তিনি তার মাথায় যেহেতু টুপি ছিল না, বা তিনি টুপিটা পরে হয়তো শ্রদ্ধা জানাতেন, টুপিটা খুলে তিনি হয়তো শ্রদ্ধা জানাতেন, যেহেতু তার কাছে টুপি ছিল না, তিনি তার এই সাইকেল ক্লিপসটি খুলে দিয়ে তিনি একটা ওয়ান কাইন্ড অফ তিনি গ্র্যাটিটিউড জানাতে চাইছেন। ওকে, সো তিনি তাহলে এই লাইনের মাধ্যমে কি বললেন, যে হ্যাটলেস আই টেক অফ মাই সাইকেল ক্লিপস ইন অকওয়ার্ড রেভারেন্স। ওকে, আশা করি বোঝা গেল। তাহলে স্ট্যান্জা ওয়ানের মাধ্যমে আমরা এটা বুঝতে পারলাম যে পোয়েট বা ন্যারেটর তিনি বর্তমানে একটা চার্চের পাশ দিয়ে হয়তো হেঁটে হেঁটে যাচ্ছিলেন, এবং যেতে যেতে তিনি চার্চটিকে দেখে তার ভেতরে প্রবেশ করেন, এবং তিনি এইটা জেনে প্রবেশ করেন যে ওই চার্চের মধ্যে এখন কেউ নেই, এবং তিনি চার্চের মধ্যে প্রবেশ করেই তিনি দেখেন যে চার্চের ভেতরে যে বিভিন্ন ধরনের চার্চের জিনিসপত্র ওইগুলো সব গুছিয়ে সাজানো গুছানো করে রয়েছে, এবং সেই সাথে সাথে তিনি ওখানকার যে নিস্তব্ধ পরিবেশের কথা তিনি বর্ণনা করেন, এবং চার্চে ঢুকেছেন তার যে তিনি একটা শ্রদ্ধা জানানোর জন্য তিনি তার যে সাইকেল ক্লিপটা ছিল তিনি যেটা পরেছিলেন সেটা তিনি খুলে ফেলেন। ওকে, আশা করি বোঝা যাচ্ছে। যাচ্ছি পরের স্ট্যান্জা, স্ট্যান্জা 2। মুভ ফরওয়ার্ড, রান মাই হ্যান্ড অ্যারাউন্ড দ্য ফন্ট। মুভ ফরওয়ার্ড, আমি সামনে এগিয়ে গেলাম। রান মাই হ্যান্ড অ্যারাউন্ড দ্য ফন্ট, এবং সামনে রাখা ব্যাপটিজম পাত্রটি, অর্থাৎ যে স্টোন বেসিনটি ছিল, ব্যাপটিজম ফন্টটি ছিল, তার মধ্যে আমি হাত দিলাম। ওকে, তাহলে ওই চার্চের মধ্যে পোয়েট এখন আছেন, এবং তিনি সামনে রাখা তিনি একটা ব্যাপটিজম ফন্ট, অর্থাৎ তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে খ্রিশ্চিয়ানিটিতে যখন কোনো বেবি জন্মগ্রহণ করে তখন তাকে সাধারণত ব্যাপটিজম, অর্থাৎ এই যে হোলি ওয়াটারে তাকে ব্যাপটিজম করানো হয়। তো চার্চের মধ্যে রাখা ওই ব্যাপটিজম পাত্রের কাছে গিয়ে পোয়েট ওইখানে হাত রাখলেন। ফ্রম হোয়ার আই স্ট্যান্ড দ্য রূপ লুকস অলমোস্ট নিউ। তাহলে ওই ব্যাপটিজম ফন্টটা যেখানে রয়েছে ওর পাশে গিয়ে ফ্রম হোয়ার আই স্ট্যান্ড, যেখানে আমি দাঁড়িয়েছি, দ্য রূপ লুকস অলমোস্ট নিউ, এবং সেখান থেকে ওপরের দিকে তাকাতে যে ছাদটি রয়েছে, অর্থাৎ চার্চের যে ছাদটি রয়েছে ওটা একদম ঝাঁ চকচকে নতুন মনে হলো। তাহলে এবারে আহ, এই দুটো লাইনের মাধ্যমে কবি বোঝাতে চাইছেন যে সামনে রাখা একটা ব্যাপটিজম ফন্ট রয়েছে, সেখানে তিনি যান, এবং ওখানে যাওয়ার পরে ওইখানে তিনি রিফ্লেকশনে দেখতে পান যে তার ওপরে থাকা যে চার্চের রূপটা ওইটা ইতিমধ্যে হয়তো ওটাকে পুনরুদ্ধার করা হয়েছে। ওকে, ক্লিনড অর রিস্টোর্ড। ওকে, তাহলে হয়তো এই চার্চটিকে বা চার্চের ভেতরের এই যে উপরের রূপটাকে কেউ পরিষ্কার করেছে, বা নতুন করে ওটাকে কেউ পরিষ্কার করে দিয়েছে, পুনরুদ্ধার করেছে। সামওয়ান উড নো, হয়তো এখানকার মানে এই উত্তরটা কেউ দিতে পারবে, আই ডোন্ট, কিন্তু আমার এই ব্যাপারটা জানা নেই। তাহলে কবি বলতে চাইছেন যে এই যে রূপটাকে নতুন করে রিস্টোর করেছে, হয়তো অন্য কেউ এর উত্তরটা দিতে পারবে, আমার কাছে কিন্তু এর উত্তর নেই, অর্থাৎ কে করেছে, কেন করেছে, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছে নেই। মাউন্টিং দ্য ল্যাকটার্ন, অর্থাৎ এরপর কবি কি করলেন যে তিনি পাশে রাখা ল্যাকটার্ন, ল্যাকটার্ন কথার অর্থ কি, আর স্ট্যান্ডিং রিডিং ডেস্ক। চার্চের মধ্যে এইরকমই বিভিন্ন ধরনের যেখানে বাইবেল রেখে পড়া হয় ডেস্ক, ওকে, বা ল্যাকটার্ন অনেক রয়েছে, এইরকম একটা ল্যাকটার্নের পাশে তিনি চলে গেলেন। আই পারসু আ ফিউ হেক্টারিং লার্জ স্কেল ভার্সেস।
আমি সেখানে গিয়ে আমি একটা আমি একটা আচ্ছা, হেক্টরিং কথার অর্থ হচ্ছে গিয়ে গিভিং অর্ডার। ওকে, লার্জ স্কেল ভার্স কথার অর্থ না বিভিন্ন ভার্সে লেখা বড় বড় বই। তাহলে পোয়েট কি করছেন, সামনে এগিয়ে গিয়ে তিনি একটা ল্যাকটার্নের পাশে গিয়ে দাঁড়ালেন এবং ওর পাশে রাখা বড় বড় যে লার্জ স্কেল ভার্সে লেখা বইগুলো, ওইগুলো তিনি একটা নিয়ে নিলেন। তাহলে এখানে কোন বইয়ের কথা বলা হচ্ছে? এখানে বাইবেলের কথা বলা হচ্ছে। তাহলে পোয়েট কি করলেন, তিনি পাশে রাখা একটা ল্যাকটার্নের পাশে তিনি গিয়ে দাঁড়ালেন এবং সেটায় তার উপরে একটা বাইবেল অর্থাৎ বাইবেলের বই নিয়ে তিনি পড়া শুরু করলেন। অ্যান্ড প্রোনাউন্স, এবং তিনি পড়লেন, হেয়ার এন্ড মাচ মোর লাউডলি দেন আই উড মিন্ট। এবং তিনি ওটা পড়লেন এবং শেষে হেয়ার এন্ড এই লাইনটা এই লাইনটা তিনি বেশ জোরের সাথেই উচ্চারণ করলেন। ওকে, তাহলে তিনি বাইবেলের মধ্যে থাকা হেয়ার এন্ড এই লাইনটা বেশ জোরের সাথেই তিনি উচ্চারণ করলেন। দ্য ইকোজ স্নিগার্স ব্রিফলি, অর্থাৎ আমার এই গোটা চার্চ জুড়ে আমার এই ভয়েস কিছু সময়ের জন্য যেন ইকো হতে থাকলো। অর্থাৎ আর এই ইকোটা শুনে মনে হচ্ছিল যেন আমার এই ভয়েস আমাকে অনেকটা মক করছে। তাহলে পোয়েট তিনি তার এই যে দ্য হেয়ার এন্ড এই লাইনটি ঠিক প্রেইস্টরা যেভাবে উচ্চারণ করে সেইভাবে একটা উচ্চারণ করার চেষ্টা করেছিলেন এবং অ্যাক্সিডেন্টলি তিনি এটা এতটাই জোরে উচ্চারণ করে ফেলেন, তার এই ভয়েসটি চার্চের মধ্যে ইকো হতে লাগলো। আর এই ইকোটা যখন পোয়েট তিনি শুনতে পান, তিনি মনে করছিলেন যে যেন এই ইকোটা তাকেই অট্টহাস্যি করে হাসছে। ব্যাক অ্যাট দ্য ডোর আই সাইন দ্য বুক, এবং বেরিয়ে যাবার পরে অর্থাৎ এন্ট্রান্সের কাছে এলাম, এরপর আমি এন্ট্রান্সের কাছে এলাম এবং আই ডোনেট অ্যান আইরিশ সিক্স পেন্স, এবং আমি সেখানে আইরিশ সিক্স পেন্স অর্থাৎ কিছু আইরিশ মুদ্রা আমি সেখানে ডোনেট করলাম বা দান করলাম। তাহলে এই লাইনের মাধ্যমে কবি বোঝাতে চাইছেন যে চার্চের মধ্যে এরকম একটা ঘটনা ঘটার পরে তিনি এন্ট্রান্স দিয়ে যখন বাইরে বেরিয়ে যান এবং সেই এন্ট্রান্সের পাশে থাকা বিভিন্ন ভিজিটার্স যারা চার্চে আসেন তাদের যেখানে সাইন করে রাখতে হয় তাদের নাম বা তাদের এই আহ, তাদের এখানে যে তারা এখানে এসেছিলেন বা এখানে যখন প্রেজেন্ট ছিলেন, এই প্রেজেন্ট থাকার জন্য তাদেরকে যে সাইন করতে হয়, ওই সাইন করার আর সেই সিগনেচার বুকে তিনি সাইন করলেন এবং তিনি কিছু আইরিশ মুদ্রা যেগুলো ওই সময়ে খুবই অচল ছিল তখন, এগুলো কিন্তু কোনো মূল্য ছিল না এই আইরিশ সিক্স পেন্সের, তিনি এই আইরিশ সিক্স পেন্স তিনি ডোনেট করলেন। তারপরে তিনি বলছেন, রিফ্লেক্ট দ্য প্লেস ওয়াজ নট ওর্থ স্টপিং ফর, এবং তিনি মনে মনে ভাবলাম এই জায়গাখানা, দিস প্লেস ইজ নট স্পেশাল ফর মি, এই জায়গাখানা আমি অনায়াসে এড়াতে চাইলে এড়াতে পারতাম। অর্থাৎ রিফ্লেক্ট দ্য প্লেস ওয়াজ নট ওর্থ স্টপিং ফর, তিনি এই চার্চের মধ্যে না ঢুকলেও না ঢুকতে পারতেন। আশা করি বোঝা গেল। যাচ্ছি পরের স্ট্যান্ডা 3। ইয়েট স্টপ আই ডিড, হ্যাঁ আমি থামি। ইনফ্যাক্ট আই অফেন ডু, হ্যাঁ আমি প্রায়শই এই কোনো না কোনো প্ল্যান ছাড়াই এই চার্চের পাশে আসি। অ্যান্ড অলওয়েজ এন্ড মাচ অ্যাট লস লাইক দিস, এবং যখনই এইভাবে চার্চের পাশে আমি আসি তখনই বিভিন্ন ধরনের অনিশ্চয়তা আমাকে ঘিরে ধরে। তাহলে এই প্রথম দু লাইনের মাধ্যমে কবি কি বলতে চাইছেন? ইয়েট স্টপ আই ডিড, ইনফ্যাক্ট আই অফেন ডু, অর্থাৎ আউট অফ হ্যাবিট বলা যেতে পারে যে কবি কিন্তু প্রায়শই এই বিভিন্ন ধরনের চার্চে তিনি যান, অর্থাৎ বিভিন্ন চার্চে তিনি ভিজিট করেন। অ্যান্ড অলওয়েজ এন্ড মাচ অ্যাট লস লাইক দিস, এবং তিনি বিভিন্ন অনিশ্চয়তা থাকা সত্ত্বেও তো তিনি বিভিন্ন চার্চে যান এবং তিনি জানেন না কেন এই চার্চে যান, বা তিনি এই চার্চের পাশে গেলেই, চার্চের পাশে এসেই তিনি কেন এইরকম অনেকটা ডিপ্রেসড হয়ে পড়েন কেন, তিনি তা জানেন না। তা সত্ত্বেও কিন্তু তিনি চার্চে যান। ওয়ান্ডারিং হোয়াট টু লুক ফর, ওয়ান্ডারিং টু হোয়েন চার্চেস ফল কমপ্লিটলি আউট অফ ইউজ, হোয়াট উই শ্যাল টার্ন দেম ইনটু। আচ্ছা, এই তিনটে লাইনের মাধ্যমে কবি একটা প্রশ্নের মুখে তিনি একটা প্রশ্ন করতে চাইছেন। ওয়ান্ডারিং হোয়াট টু লুক ফর, আমি এই ভেবে আরো বিস্মিত হই, ওয়ান্ডারিং টু, আমি এই ভেবে আরো বিস্মিত হই যে হোয়েন চার্চেস ফল কমপ্লিটলি আউট অফ ইউজ, হোয়াট উই শ্যাল টার্ন দেম ইনটু, যখন এই চার্চের উপর থেকে মানুষের সমস্ত বিশ্বাস উঠে যাবে, ওকে, তাহলে তখন এই বড় বড় বিল্ডিংগুলোর কি হবে?
অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে যখন মানুষের সমস্ত বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস এই চার্চের উপর থেকে উঠে যাবে। হোয়েন চার্চেস ফল কমপ্লিটলি আউট অফ ইউজ, হোয়াট উই শ্যাল টার্ন দেম ইনটু। তাহলে তখন মানুষের যখন এই চার্চের প্রতি বিশ্বাস উঠে যাবে, তখন আমরা এই বড় বড় বিল্ডিংগুলোকে কি করব, তখন এই চার্চগুলোকে কি করব। অর্থাৎ কবি এটা কল্পনা করছেন, কবি এটা কল্পনায় বলছেন। তাহলে এই চার্চগুলোর কি ঘটবে? ইফ উই শ্যাল কিপ এ ফিউ ক্যাথিড্রালস ক্রনিক্যালি অন শো, আমরা কি কিছু ক্যাথিড্রালগুলোকে পরপর পরপর ক্রনিক্যালি ক্যাথিড্রালগুলোকে মিউজিয়ামে পরিণত করব? আবার তিনি উত্তরও দিচ্ছেন এখানে যে ইফ উই শ্যাল কিপ আ ফিউ ক্যাথিড্রাল, কয়েকটা ক্যাথিড্রালকে আমরা ক্রনিক্যালি পরপর সাজিয়ে একটা শো, যেমন বিভিন্ন মিউজিয়ামের মধ্যে বিভিন্ন এক্সটিংক্ট যে সমস্ত জিনিসপত্র থাকে ওইগুলো সাজিয়ে গুছিয়ে রাখা থাকে প্রদর্শনীর জন্য, এক্সিবিশনের জন্য, তেমনি যখন এই চার্চের সমস্ত কাজ শেষ হয়ে যাবে, মানুষের ধর্মবিশ্বাস চার্চের উপর থেকে উঠে যাবে, তখন এই ক্যাথিড্রালগুলোকে তো কেউ আর বিশ্বাস করবে না, অর্থাৎ এখানে আর কেউ আসবে না। তখন এই ক্যাথিড্রালগুলোকে আমরা কি করব? এগুলোকে কি আমরা মিউজিয়ামে এক্সিবিশনের জন্য রেখে নেব? ইফ উই শ্যাল কিপ আ ফিউ ক্যাথিড্রালস ক্রনিক্যালি অন শো, দেয়ার পার্চমেন্ট, প্লেট অ্যান্ড পিক্স ইন লকড কেস। পিক্স কথার অর্থ হচ্ছে কি পাত্র। তাহলে চার্চের মধ্যে থাকা বিভিন্ন পার্চমেন্ট, প্লেট এবং বিভিন্ন পাত্র বা বিভিন্ন ধরনের যে সমস্ত প্লেট রয়েছে, ওকে, বিভিন্ন কন্টেনার যেগুলো রয়েছে, ওগুলোকে কি আমরা বিভিন্ন লকড কেসে বা লকড কেস বলতে যেমন মিউজিয়ামের মধ্যে বিভিন্ন কাচের বাক্সের মধ্যে সাজিয়ে গুছিয়ে বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র রাখা থাকে, তেমনি কি এই জিনিসগুলোকেও আমরা রেখে দিব প্রদর্শনীর জন্য? তাহলে পোয়েট এখানে বলতে চাইছেন যে ক্যাথিড্রাল বা চার্চের এই জিনিসগুলো তাহলে একসময় হয়তো ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে বা ট্যুরিস্ট স্পট হিসেবে মনে হতে থাকবে। অ্যান্ড লেট দ্য রেস্ট রেন ফ্রি টু রেন অ্যান্ড সিপ। এবং আচ্ছা, চার্চের মধ্যে থাকা যে সমস্ত জিনিসগুলো ইম্পর্টেন্ট বা আহ, গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আমরা লকড কেসে ওগুলোকে বন্ধ করে রাখবো। অ্যান্ড লেট দ্য রেস্ট, এবং চার্চের বাইরে থাকা বাকি যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, রেস্ট রেন্ট ফ্রি টু রেন অ্যান্ড সিপ, এবং সেগুলোকে কি তাহলে আমরা বৃষ্টিতে বা রোদ বৃষ্টিতে নষ্ট হতে বা ওগুলোকে ভেড়ার চারণভূমিতে পরিণত করতে রেখে দেবো? তাহলে এটা পোয়েট বা ন্যারেটর তিনি প্রশ্ন করছেন যে চার্চের মধ্যে থাকা যে সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো ওগুলোকে যেমন ঠিক মিউজিয়ামের মধ্যে গুছিয়ে রাখা হয় তেমনি রেখে দিলাম বা রেখে দেওয়া হবে কি, আর বাইরের দিকে চার্চের বাইরে যে সমস্ত যেগুলোকে হয়তো এইভাবে গুছিয়ে রাখা যাবে না, সেই সমস্ত জিনিসগুলোকে রোদ বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার জন্য ছেড়ে দিতে হবে, বা সেখানে হয়তো ভেড়া, গরু, ছাগল যারা চড়তে আসে তাদের চারণভূমিতে তাদের তাদের জন্য ওগুলোকে উন্মুক্ত করে দিতে হবে। অ্যান্ড লেট দ্য রেস্ট রেন ফ্রি টু রেন অ্যান্ড সিপ, ওগুলো হয়তো বাইরে থেকে থেকে ভেড়ার চারণভূমিতে পরিণতির জন্য রেখে দিতে হবে। শ্যাল উই অ্যাভয়েড দেম আনলাকি প্লেসেস, বা এটাও তো হতে পারে যে আমরা যে জায়গাটাকে এই চার্চের এই জায়গাটাকে আনলাকি প্লেস হিসেবে আমরা ওটাকে অ্যাভয়েড করে এড়িয়ে যাব। তাহলে কবি এখানে আবার প্রশ্ন করছেন যে যেমনটা এক সময় চার্চের প্রতি মানুষের ধর্মবিশ্বাস ছিল, তাই চার্চে তখন মানুষ যাতায়াত করতো, চার্চে মানুষ ভিজিট করতো প্রায়, এখন চার্চের উপরে মানুষের বিশ্বাস উঠে গেছে, তাহলে এই চার্চটাকে এখন আনলাকি প্লেস, অর্থাৎ আনলাকি প্লেস হিসেবে কি মানুষ এড়িয়ে যাবে, মানুষ এড়িয়ে যাবে এই চার্চকে? তাহলে স্ট্যান্জা 3 এইরকম একটা প্রশ্নের মাধ্যমে পোয়েট শেষ করছেন। আশা করি তোমাদের এটা বোঝা গেছে। যাচ্ছি পরের স্ট্যান্জা, স্ট্যান্জা নাম্বার 4। অর আফটার ডার্ক উইল ডুবিয়াস ওমেন কাম টু মেক দেয়ার চিলড্রেন টাচ এ পার্টিকুলার স্টোন। আচ্ছা, ডুবিয়াস কথার অর্থ হচ্ছে হেজিটেটিং অর ডাউটিং বা সন্দেহবাতিক। তাহলে এই দুই লাইনের মাধ্যমে কবি বোঝাতে চাইছেন যে হয়তো সন্ধ্যা নামার সময় বা সন্ধ্যা নামার পরে কোনো এক সন্দেহবাতিক মহিলা সে চার্চে পড়ে থাকা পাথর নিয়ে যাবে তার বাচ্চার মঙ্গলের জন্য। তাহলে ইতিমধ্যে আমরা দেখছি চার্চের উপরে মানুষের ধর্মবিশ্বাস যদি উঠে যায়, কবি ওইটা বলতে চাইছেন যে মানুষের ধর্মবিশ্বাস চার্চের উপর থেকে উঠে গেছে, তাহলে এই চার্চের অবস্থা কি হতে পারে, অর্থাৎ সম্ভাব্য অবস্থা কি কি হতে পারে, তার কিছু পসিবিলিটি এইখানে এই স্ট্যান্ডাতে আমরা দেখব। আর এই পসিবিলিটির মধ্যে একদম প্রথম পসিবিলিটি যেটা, সেটা তিনি বলছেন যে
এখন চার্চের মধ্যে তেমন কেউ যাতায়াত করে না। হয়তো সন্ধ্যার সময় কোনো এক সন্দেহবাতিক মহিলা বা সন্দেহবাতিক কোনো একজন আ মহিলা তিনি যে বাচ্চা, তার বাচ্চার মঙ্গলের জন্য এই চার্চে সন্ধ্যার দিকে এসে কিছু পাথর সংগ্রহ করে নিয়ে যাবেন, যেটা তিনি তাকে ছুঁয়ে তার যে মঙ্গল, তার মানে তিনি সেটাকে ছোঁয়াবেন তার মঙ্গলের আশায়। ওকে? আচ্ছা, পিক সিম্পলস ফর এ ক্যান্সার। আবার কেউ হয়তো ক্যান্সার রোগ, আচ্ছা সিম্পল কথার অর্থ হচ্ছে ভেষজ ওষুধ। এই ক্যান্সার রোগ সারাবার জন্য কিছু ভেষজ মানে শেকড় বা জড়িবুটি এইগুলো খুঁজতে কেউ হয়তো এই চার্চের পাশে এসে পড়বে। ওকে? তাহলে পিক সিম্পলস ফর এ ক্যান্সার। তাহলে কেউ হয়তো আবার ক্যান্সারের যে রোগ তার সমাধানের জন্য এই চার্চের পাশে এসে এখানকার যে শেকড় বাকড়, গাছের শেকড় বাকড় বা জড়িবুটি সিম্পলস কালেক্ট করবে এখানে এসে। or on some advised night see walking a dead one। বা এমনও হতে পারে যে কোনো এক নির্দিষ্ট রাতে এখানে নাকি মৃতদেহদের হাঁটতে দেখা গেছে, এরকম কিছু গুজবও রটাবে কয়েকজন মিলে। ওকে? তাহলে এখানে বর্তমানে চার্চের অবস্থা উম, খুবই শোচনীয়। এখানে তেমনভাবে কেউ যাতায়াত করে না, কেউ আসে না। তো এই অবস্থায় কি কি সম্ভাবনাগুলো রয়েছে তা এই 4 লাইনের মাধ্যমে কবি বোঝাতে চাইলেন। Power of some sort will go on in games, in riddles, seemingly at random। আচ্ছা, পাওয়ার অফ সাম সর্ট উইল গো অন ইন গেমস, ইন রিডলস, সিমিংলি অ্যাট র্যান্ডাম। রিডলস কথার অর্থ হচ্ছে ধাঁধা, গেমস মানে তো খেলাধুলো। এই দু লাইনের মাধ্যমে কবি বোঝাতে চাইছেন যে হিউম্যান বা মানব জাতির সবসময় কোনো না কোনো কিছুর উপরে একটা বিশ্বাস সবসময় মানুষ টিকিয়ে রাখে। ওকে? তাহলে এক কথায় বলা যেতে পারে যে হিউম্যান ক্যান নট লিভ উইথআউট বিলিভিং ইন সামথিং। অর্থাৎ কোনো না কোনো জিনিসের উপরে তার বিশ্বাস সবসময় টিকিয়ে রাখতে হয়। তো এইরকম এক অবস্থায় ইতিমধ্যে চার্চের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে। তাহলে এই বিশ্বাসটা কিসের উপরে শিফট হয়ে যাবে? এটা তিনি বলছেন পাওয়ার অফ সাম সর্ট উইল গো অন ইন গেমস, ইন রিডলস, সিমিংলি অ্যাট র্যান্ডাম। অর্থাৎ এভরিডে যে র্যান্ডম জিনিসগুলো রয়েছে যেমন গেমস, রিডলস, এই সব জিনিসের উপরে আহ, এই মানে আনএক্সপেক্টেড এভরিডে ফর্মসের উপরে মানুষের বিশ্বাসটা শিফট হয়ে যাবে। চার্চের উপরে যে বিশ্বাসটা ছিল সেই বিশ্বাসটা বর্তমানে চ্যানেলাইজড হয়ে বিভিন্ন গেমস, বিভিন্ন রিডলস অর্থাৎ এভরিডে লাইফে ওটা চ্যানেলাইজড হয়ে যাবে। ওকে, আশা করি বোঝা গেল। পরের লাইন বলেছে বাট সুপারস্টিশন লাইক বিলিভ মাস্ট ডাই। বাট সুপারস্টিশন লাইক বিলিভ মাস্ট ডাই। সমস্ত ধরনের কুসংস্কারাচ্ছন্নযুক্ত অন্ধবিশ্বাস, অর্থাৎ যে সমস্ত ধর্মীয় অন্ধবিশ্বাসগুলো ছিল এগুলো একদিন মারা যাবে বা উবে যাবে। ওকে? বাট সুপারস্টিশন লাইক বিলিভ মাস্ট ডাই। সমস্ত কুসংস্কারাচ্ছন্ন অন্ধবিশ্বাস, অর্থাৎ যে সমস্ত ধর্মীয় অন্ধবিশ্বাসগুলো রয়েছে সেগুলো যদি একদিন মারা যায়, অ্যান্ড হোয়াট রিমেইনস, কি পড়ে থাকবে, হোয়েন ডিসবিলিভ হ্যাজ গন, যখন লোকেদের ধর্ম বা ধর্মবিশ্বাসগুলো, অর্থাৎ মানুষ সমস্ত ধরনের ধর্মীয় বিশ্বাসগুলোকেও যেদিন ভুলে যাবে, মানুষের ধর্মীয় বিশ্বাসগুলো যখন মানুষ ভুলে যাবে, তখন কি পড়ে থাকবে? কবি এখানে প্রশ্ন করছেন, তখন কি পড়ে থাকবে? গ্রাস, উইডি পেভমেন্ট, ব্র্যাম্বেলস, বাট্রেস স্কাই। আচ্ছা, ব্র্যাম্বেলস কথার অর্থ হচ্ছে কাঁটা গাছ। তাহলে কবি এখানে প্রশ্ন করছেন যে মানুষের যদি সমস্ত ধর্মবিশ্বাস, কুসংস্কারাচ্ছন্ন অন্ধবিশ্বাস যা ছিল সেগুলো যদি সবকিছু আহ, ধুয়ে মুছে যায়, তখন কি পড়ে থাকবে এখানে? গ্রাস, উইডি পেভমেন্ট, ব্র্যাম্বেলস, বাট্রেস, স্কাই। কবি বলতে চাইছেন তাহলে এখানে খোলা আকাশের নিচে তখন পড়ে থাকবে ঘাস বা লতা পাতায় কাটা গাছে ভরে যাওয়া চার্চের পাশের চার্চের উন্মুক্ত কিছু জায়গা, বা পড়ে থাকবে চার্চের দেওয়ালে দাঁড় করানো বড় বড় পাথর বা বাট্রেস। আশা করি বোঝা গেল এই লাইনের মাধ্যমে কবি কি বলতে চাইছেন। যে বর্তমানে চার্চের চার্চ এখন আর ধর্মীয় মানে মানুষের যে বিশ্বাস, আর মানুষের বিশ্বাস এই চার্চের উপরে টিকে নেই। তার ফলে এই চার্চ এখন একটা পরিত্যক্ত জায়গা হিসেবে পড়ে রয়েছে, বা এই পড়ে থাকা জায়গার অবস্থা কি হতে পারে তা এখানে কবি বোঝাতে চাইছেন। যে এই চার্চের পাশে
মধ্যে ঘাস, লতাপাতা, বিভিন্ন উইডি পেভমেন্টস অর্থাৎ কাঁটা গাছে ভরে গেছে, ব্রাম্বলস চারপাশে যে জায়গাগুলো রয়েছে। এছাড়া বাট্রেস কথার অর্থ হচ্ছে চার্চের দেওয়ালে আহ, চার্চের দেওয়ালে থাকা এই যে বড় বড় এরকম বড় বড় চার্চের দেওয়ালে থাকা বড় বড় পাথরের দাঁড় করানো বড় বড় পাথরের স্তম্ভ, এইগুলি হয়তো লাস্টে চার্চে পড়ে থাকবে। আশা করি বোঝা গেল স্ট্যাঞ্জা 4। চলে যাচ্ছি স্ট্যাঞ্জা 5-এ। স্ট্যাঞ্জা 5-এ বলছে, আ শেপ লেস রেকগনাইজেবল ইচ উইক। আ শেপ লেস রেকগনাইজেবল ইচ উইক। এখানে শেপ বলতে কি বোঝানো হচ্ছে? এখানে শেপ বলতে বোঝানো হচ্ছে চার্চের চার্চের আকার আকৃতিটা, অর্থাৎ আ শেপ লেস রিকগনাইজেবল ইচ উইক, অর্থাৎ এই চার্চের আকৃতি বা চার্চের এই ধ্বংসাকৃতি দিন দিন মানুষের মন থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে। তার মানে মানুষ দিন দিন চার্চের এই আকৃতিটাকে, এটা কবি মেটাফরিক্যালি ইউজ করেছেন যে চার্চটাকে মেনলি চার্চ মানুষের মন থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে। আ পারপাস মোর অবস্কিউর, আই ওয়ান্ডার হু উইল বি দ্য লাস্ট, দ্য ভেরি লাস্ট, টু সিক দিস প্লেস ফর হোয়াট ইট ওয়াচ। তাহলে কবি এই দুই লাইনের মাধ্যমে কি বলতে চাইছেন? যে আ পারপাস মোর অবস্কিউর, এই চার্চের মুখ্য উদ্দেশ্য কি ছিল তা একদিন অস্পষ্ট হয়ে যাবে। অর্থাৎ মানুষ যে চার্চে এসে আগে প্রার্থনা করত, প্রে করত, মানুষের মনের কথা গডের কাছে রিপ্রেজেন্ট করত, এইটা, এই যে পারপাসটা একসময় তো ছিল, কিন্তু যখন অনেকদিন ধরে এরকম পরিত্যক্ত হয়ে পড়ে থাকবে এই জায়গাটা, তখন তো অটোমেটিক্যালি মানুষ ভুলে যাবে যে হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দিস চার্চ, এই চার্চের মুখ্য উদ্দেশ্য কি ছিল। আই ওয়ান্ডার হু উইল বি দ্য লাস্ট, আমি তো এই ভেবে বিস্মিত হই, কবি বলছেন যে আমি তো এই ভেবে বিস্মিত হই যে হু উইল বি দ্য লাস্ট, দ্য ভেরি লাস্ট, টু সিক দিস প্লেস ফর হোয়াট ইট ওয়াজ। অর্থাৎ এই চার্চকে চার্চ হিসেবে শেষ পর্যন্ত মনে রেখেছে এমন কে থাকবে, আর সে যখন এখানে এসে এটাকে দেখবে সে কি এটাকে চিনতে পারবে? তাহলে কবি এখানে একটা প্রশ্নের মুখে প্রশ্ন করছেন যে আই ওয়ান্ডার হু উইল বি দ্য লাস্ট, আমি এইটা ভেবে বিস্মিত হই যে এই চার্চকে চার্চ হিসেবে শেষ পর্যন্ত কে মনে রেখেছিল, দ্য ভেরি লাস্ট, টু সিক দিস প্লেস ফর হোয়াট ইট ওয়াজ। এবং সে যদি এটাকে এখন এসে দেখে, তাহলে কি সে এটাকে চিনতে পারবে যে এটা সেই চার্চ যেখানে আগে মানুষ আসতো এবং মানুষ এসে তার ডেলি প্রেয়ার করতো এখানে। আশা করি বোঝা গেল। ওয়ান অফ দ্য ক্রু দ্যাট ট্যাপ অ্যান্ড জট অ্যান্ড নো হোয়াট রুট লফট ওয়ার। আচ্ছা, এখানে ট্যাপ অ্যান্ড জট কথার অর্থ হচ্ছে গিয়ে টাচ অ্যান্ড টেকিং নোটস, অর্থাৎ যেমন বিভিন্ন যে অ্যানথ্রোপোলজিস্ট যারা থাকেন, তারা কি করেন, বিভিন্ন পুরনো জায়গায় এসে তারা বিভিন্ন তারা বিভিন্ন জায়গার বিভিন্ন ধ্বংসাবশেষকে খুঁজেন, তাই না? তারা পরীক্ষা নিরীক্ষা করেন এবং ওখান থেকে পুনরুদ্ধার করতে থাকেন। তো তেমনি কবি এখানে বলতে চাইছেন যে হয়তো দ্যাট ওয়ান অফ দ্য ক্রু, ক্রু মেম্বার হয়তো কোনো একজন কেউ নৃতাত্ত্বিক বা কোনো একজন মেম্বার, কোনো একটা সদস্য, দলের সদস্য, ওয়ান অফ দ্য ক্রু দ্যাট ট্যাপ অ্যান্ড জট অ্যান্ড নো হোয়াট রুট লটস ওয়ার, বা একজন প্রাগৈতিহাসিক যে চার্চের এই পাথরগুলোকে নাড়াচাড়া করে পরীক্ষা করবে এবং সে নোট লিখবে। ওকে, বোঝা গেছে? এবং কবি এখানে প্রশ্ন করছেন যে সেই যে ক্রু মেম্বার ও কি জানে এই পুরনো স্থাপত্যের ধর্মীয় মাহাত্ম্য একসময় কি ছিল? তাহলে বোঝা গেল এই লাইনের মাধ্যমে যে ওয়ান অফ দ্য ক্রু দ্যাট ট্যাপ অ্যান্ড জ অ্যান্ড নো হোয়াট রুট লটস ওয়্যার। তাহলে এখানে কবি বলতে চাইছেন যে হয়তো কোনো কিছুদিন পরে যখন এই চার্চের কথা মানুষের মন থেকে মুছে যাবে, সবাই ভুলে যাবে, তখন এটা পরিত্যক্ত জায়গা হিসেবে কিছু প্রত্নতাত্ত্বিক বা নৃতাত্ত্বিক যারা আছেন ওনারা এসে এখানে নোট নেবেন। এই যে দেওয়ালে, এই দেওয়াল মানে চার্চের দেওয়াল পরীক্ষা নিরীক্ষা করে ওনারা নোট লিখবেন। তো তারা কি এই দেওয়াল দেখে তারা কি কখনো মনে করতে পারবেন যে এই স্থাপত্যটির একটা পুরনো ধর্মীয় মাহাত্ম্য এর মধ্যে লুকিয়ে ছিল? তাই না? কত সুন্দর একখানা লাইন। সাম রুইন বিভার র্যান্ডি ফর অ্যান্টিক, অর সাম ক্রিসমাস অ্যাডিক্ট কাউন্টিং অন এ হুইপ। আচ্ছা, রুইন বিভার কথার অর্থ কি? রুইন বিভার কথার অর্থ হচ্ছে আ পার্সন হু লাভস ওল্ড রুইন্ড বিল্ডিং। ওকে, যে লোক, যে সমস্ত অনেক লোক থাকেন যারা যে সমস্ত কিছু লোক থাকেন যাদের সাধারণত পুরনো বিল্ডিং, পুরনো স্থাপত্য এইগুলোর প্রতি তাদের, এইগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা তাদের নেশা রয়েছে। তো এইরকমই একজনের কথা এখানে বলছেন যে সাম রুইন বিভার, ওকে, র্যান্ডি রেডি র্যান্ডি ফর অ্যান্টিক, যিনি পুরনো জিনিস সংগ্রহ করতে আগ্রহী এমন কিছু লোক
তারা হয়তো এই চার্চের পাশে আসবে এবং চার্চের পাশে এসে চার্চের এই সমস্ত পুরনো জিনিসপত্রগুলোকে দেখাশোনা করে তারা এগুলো পরীক্ষা নিরীক্ষা করতে থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এই দু লাইনের মাধ্যমে কবি বলতে চাইলেন যে কয়েকজন নৃতাত্ত্বিক যারা পুরনো জিনিসপত্রের সংগ্রহে নেশা রয়েছে তারাই হয়তো এখানে চার্চের পাশে আসবে। এখন তো আর ইন জেনারেল কেউ সাধারণ মানুষ চার্চের পাশে যায় না। তাহলে এখন এইরকম একটা অবস্থায় কিছুজন নৃতাত্ত্বিক যাদের পুরনো জিনিসপত্র সংগ্রহে নেশা রয়েছে তারাই একমাত্র এইখানে এসে এই পুরনো জিনিস, এই পুরনো স্থাপত্যটিকে পরীক্ষা নিরীক্ষা করতে থাকবে তাদের দরকারের জন্য। অর Christmas addict counting on a whip of groan and bands and organ pipes and myrrh। বা হয়তো কোনো এক ব্যক্তি যে প্রিস্ট গাউন পরতে ভালোবাসে, প্রিস্ট চার্চের যে প্রিস্ট ওই রকম তার যে পরিহিত গাউন থাকে ওই গাউন পরতে ভালোবাসে এমন কেউ, বা চার্চ মিউজিক কারো ভালো লাগে। ওকে, চার্চের যে সোলফুল মিউজিক একটা রয়েছে যার ভালো লাগে, বা চার্চের যে স্মেল, মির কথার অর্থ হচ্ছে কি সুগন্ধি। ওকে, তাহলে এইরকম হয়তো মানে এই কবি এই লাইনের মাধ্যমে বোঝাতে চাইছেন যে হয়তো এমন কিছুজন ব্যক্তি থাকবেন যারা চার্চকে পছন্দ করেন, যারা চার্চের যে প্রেস্ট রয়েছে ওনাদের গাউন পরতে পছন্দ করেন, বা চার্চের যে একটা মিউজিক ওই মিউজিক পছন্দ করেন, বা হয়তো চার্চের মধ্যের যে সুগন্ধি ওইটাকে ভালোবেসেই হয়তো এইখানে কেউ আসবেন। অর উইল হি বি মাই রিপ্রেজেন্টেটিভ, অর উইল হি বি মাই রিপ্রেজেন্টেটিভ, বা এটাও হতে পারে সে হয়তো আমার মতনই কেউ একজন রিপ্রেজেন্টেটিভ, বা এখানে কবি তুলনা করেছেন এমন হয়তো কেউ এই চার্চের পাশে এসে চার্চের পাশে আসবে যে ঠিক কবির মতনই ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী নয়, কিন্তু তাও চার্চে তার প্রতিনিয়ত যাওয়া আসা রয়েছে। পরবর্তী স্ট্যান্জা, স্ট্যান্জা 6। Bored uninformed, knowing the ghostly sleet dispersed. Bored uninformed, knowing the ghostly sleet dispersed. তাহলে পোয়েট এখানে বলতে চাইছেন যে বোর্ড অর্থাৎ তার মতনই কেউ একজন এই প্রাত্যহিক জীবনে বিষাদগ্রস্ত হয়ে পড়েছে এরকম কেউ, যে এই চার্চের আদব কায়দা কানুনে সে কায়দা কানুন কিছুই জানে না, যে বোর্ড আনইনফর্মড। তাহলে কবি আগের স্ট্যান্ডাতে আমরা যেটা দেখলাম যে কবি বলতে চাইছেন যে তার মতনই হয়তো কেউ একজন এখানে আসবে যে প্রাত্যহিক জীবনে বিষণ্ণ হয়ে পড়েছে, প্রাত্যহিক জীবনের কাজকর্মে বিষণ্ণ হয়ে পড়েছে, এছাড়াও সে আনইনফর্মড। আনইনফর্মড অ্যাবাউট হোয়াট? কিসের প্রতি আনইনফর্মড? সে এখনো এই চার্চের যে আদব কায়দা যেগুলো রয়েছে সেগুলোর সম্পর্কে সে কিছুই জানে না। ওকে, যে চার্চের যে সুপারন্যাচারাল ক্ষমতা রয়েছে তাওতে সে মানে না, এইরকম একজন সে এখানে আসবে। নোয়িং দ্য ঘোস্টলি সিল্ড ডিসপার্সড। আবার চার্চের যে ভূত ঘোরার ঘটনা যেটা আমরা আগের স্ট্যান্ডায় পড়েছি, যে সেই চার্চের মধ্যে ভূত ঘোরার ঘটনাটাও সে কিন্তু মানে না, এইরকম একজন পোয়েটের মতনই রিপ্রেজেন্টেটিভ হয়তো এইখানে আসবে। আশা করি বোঝা গেল এই লাইনটা। ইয়েট টেন্ডিং টু ক্রস দিস, ইয়েট টেন্ডিং টু দিস গ্রাউন্ড, yet tending to this cross of ground। কিন্তু এখানে ক্রস অফ গ্রাউন্ড বলতে চার্চের কথা বোঝানো হয়েছে, যে এমন কেউ একজন থাকবে কবির মতনই যে এই প্রতিবারই কোনো এক অদ্ভুত টানে এই চার্চের দিকে ছুটে আসবে। থ্রু সাববার্ব স্ক্রাব বিকজ ইট হেল্ড আনস্প্লিট সো লং। তাহলে এই তিনটে লাইন একসাথে, যে ইয়েট টেন্ডিং টু দিস ক্রস অফ গ্রাউন্ড থ্রো সাববার্ব স্ক্রাব বিকজ ইট হেল্ড আনস্প্লিট সো লং। তাহলে বলতে চাইছেন কবি যে এক অদ্ভুত টানে, কিন্তু তাও এক অদ্ভুত টানে কেউ একজন থাকবে যে গ্রামের কটেজকে পার করে, অর্থাৎ গ্রামের কটেজকে পার করে চার্চের এই ছোট জায়গাতে ছোট চার্চটিকে দেখার জন্য প্রতিবারই ছুটে আসবে। ওকে, তার কারণ কি? বিকজ ইট হেল্ড আনস্প্লিট সো লং। এটি তার কারণ এটি এখনো অটুট রয়েছে। তাহলে এই লাইনের মাধ্যমে কবি বোঝাতে চাইছেন যে এই চার্চকে নিয়ে অনেক গুজব ইতিমধ্যে চলছে, চার্চের আদব কায়দা অনেক কিছু রয়েছে, এগুলো এগুলোর সম্পর্কে টোটালি আনঅ্যাওয়ার পোয়েট, বা এগুলোর সম্পর্কে কোনো কিছুই জানেন না ওই রিপ্রেজেন্টেটিভ পোয়েটের মতনই একজন কেউ বা পোয়েট, তারা এক অদ্ভুত টানে
প্রতিবারই এক অদ্ভুত টানে শহরতলিকে ছাড়িয়ে বা ওই যে ছোট ছোট গ্রামের কটেজকে পার করে চার্চের এই ছোট্ট জায়গাটিতে বারবার তারা কিন্তু ছুটে চলে আসেন। তার কারণ তার কারণ যে এই চার্চটি বিকজ ইট হেল্ড আনস্প্লিট সো লং, তার কারণ চার্চটি এতদিন পরেও এখনো অটুট রয়েছে, অর্থাৎ চার্চটি ভেঙে পড়ে যায়নি। ওকে, বা চার্চটি যে উদ্দেশ্যে বানানো হয়েছিল বছরের পর বছর ধরেও আহ, সেই চার্চটি একই অবস্থায় রয়েছে। আচ্ছা, চার্চটি কোন উদ্দেশ্যে বানানো হয়েছিল তা আমরা পরের স্ট্যান্ডাতে দেখছি, পরের লাইনগুলোতে দেখছি। only and equably what sins is found only in separation, marriage and birth and death and thoughts of this, for which was built this special cell. ওকে, তাহলে বলা হয়েছে যে চার্চটি সাধারণত বিভিন্ন সোশ্যাল সেরিমনি যে সমস্ত রয়েছে, যেমন ধরো ম্যারেজ বা বার্থ, অর্থাৎ কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করে তারপরে তার নাম রাখার জন্য, তার ব্যাপটিজমের জন্য, এছাড়া ফিউনারাল সময় এই সমস্ত সোশ্যাল সেরিমনির জন্য মেনলি এই চার্চটাকে বানানো হয়েছিল। অর্থাৎ এই চার্চটি যে উদ্দেশ্যে প্রথম থেকে বানানো হয়েছিল সেই উদ্দেশ্য নিয়েই চার্চটা কিন্তু এখনো অটুট একই রকমভাবে দাঁড়িয়ে রয়েছে। আর এই এতদিন পর্যন্ত এইভাবে অটুট দাঁড়িয়ে থাকার কারণেই পোয়েট বা পোয়েটের যে রিপ্রেজেন্টেটিভ, তারা প্রতিবার কোনো এক মানে একটা অদৃশ্য টানে এই চার্চের দিকে ছুটে চলে আসেন। ওকে, ফর দো আই হ্যাভ নো আইডিয়া হোয়াট দিস অ্যাকাউন্টার্ড ফ্রস্টি বার্ন ইজ উর্থ। বার্ন কথার অর্থ কি? বার্ন হচ্ছে চার্চের মধ্যে থাকা একটা ইন্টেরিয়ারের কথা এখানে বলতে চাইছেন পোয়েট, চার্চের মধ্যে থাকা তার ভেতরের একটা জায়গা। তো কবি এখানে বলছেন যে ফর দো আই হ্যাভ নো আইডিয়া হোয়াট দিস অ্যাকাউন্টার্ড ফ্রস্টি বার্ন ইজ উর্থ, চার্চের মধ্যে থাকা এই বার্নটা, এটাকে কেন বানানো হয়েছিল বা এটার বানানোর মুখ্য উদ্দেশ্য কি সেটা কিন্তু আমি জানি না। ইট প্লিজেস মি টু স্ট্যান্ড ইন সাইলেন্স হেয়ার, কিন্তু তাও এখানে আমাকে চুপচাপ দাঁড়াতে আমার খুব ভালো লাগে। আর পোয়েট মানে তো আমরা নিশ্চয়ই সকলেই জানি নেচার, চার্চ, যে সমস্ত জায়গাগুলো রয়েছে, ওকে, তারা সেই সব জায়গায় চলে যায়, চুপচাপ থাকতে ভালোবাসেন। তো তেমনি এখানে পোয়েট ফিলিপ লার্কিন তিনি বলছেন যে এত কিছু ঘটনা এই চার্চের সাথে জড়িত রয়েছে বিভিন্ন কাজের সূত্রে, বিভিন্ন সোশ্যাল সেরিমনির জন্য, বাট ইট প্লিজেস মি টু স্ট্যান্ড ইন সাইলেন্স হেয়ার। তো এই সমস্ত জিনিসগুলোকে পাশে রেখে কবিকে শুধুমাত্র ভালো লাগে এখানে চুপচাপ এসে এই চার্চের পাশে চুপ করে দাঁড়াতে। এই ছিল স্ট্যান্ডা 6 এর মোটামুটি একটা ব্রিফ সামারি। যাচ্ছি পরের স্ট্যান্ডা নম্বর 7। আ সিরিয়াস হাউস অন সিরিয়াস আর্থ ইট ইজ। আ সিরিয়াস হাউস, সিরিয়াস আর্থ ইট ইজ। আচ্ছা, সিরিয়াস হাউস কথার অর্থ কি? সিরিয়াস হাউস মানে কি? এখানে এখানে বলা যেতে পারে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে, যে এই সিরিয়াস হাউস বলতে এখানে চার্চের কথা বোঝানো হচ্ছে। তাহলে এই চার্চটা হচ্ছে একটা সিরিয়াস প্লেস। সিরিয়াস আর্থ বলতে যেখানে এই চার্চটা মেনলি দাঁড়িয়েছে, দ্য প্লেস হোয়ার দিস চার্চ ইজ স্ট্যান্ডিং, ওইটার কথা বোঝানো হয়েছে। এই চার্চটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, একটা ইম্পর্টেন্ট জায়গা, যেটা কিনা একটা ইম্পর্টেন্ট জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এ সিরিয়াস আর্থ অন সিরিয়াস আর্থ ইট ইজ, ইন হুইচ ব্লেন্ড এয়ার অল আওয়ার কম্পালশনস মিট। তাহলে এখানে এই দুটো লাইনের মাধ্যমে পোয়েট বোঝাতে চাইছেন যে চার্চ একটা সিরিয়াস জায়গা বা একটা সিরিয়াস মিনিংফুল জায়গার উপরেই এই সিরিয়াস বিল্ডিংটাকে বানানো হয়েছে, যার একটা আলাদা একটা গুরুত্ব রয়েছে। ওকে, এটি কোনো সামান্য ঘর নয়, এই ঘরের মধ্যে একটা গুরুত্ব রয়েছে, একটা ইম্পর্টেন্স রয়েছে। আর কি ইম্পর্টেন্স সেটা তিনি পরের লাইনে বলছেন যে in which blend air all our compulsions meet, are recognized and robbed as destinies. ওকে, অর্থাৎ চার্চে এসেই সকল মানুষ তাদের যে ডিজায়ার, তাদের ইচ্ছাগুলো, এগুলো একসাথে মিলিত হয়। ইন হুজ ব্লেন্ড এয়ার অল আওয়ার কম্পালশনস মিট। কম্পালশনস মানে মানুষের মনের ইচ্ছাগুলো। দেখো এই চার্চের মধ্যেই কিন্তু দেখবে বিভিন্ন মানুষ, অনেক মানুষ এসে এখানে প্রার্থনা করে। তার কথার অর্থ কি? তার মানে কি? তারা সকলের যে মনের ইচ্ছাটা এই চার্চের মধ্যে এসেই মিলিত হতো বা মিলিত হয়। ইন হুজ ব্লেন্ড এয়ার অল আওয়ার কম্পালশনস মিট, আর রেকগনাইজড
অ্যান্ড রবড অ্যাজ ডেস্টিনিস, বা মানুষের যখন ইচ্ছা পূরণ হয় না। ওকে, পরের লাইন এটা তিনি বলছেন যে আর রেকগনাইজড অ্যান্ড রবড অ্যাজ ডেস্টিনিস। ওকে, তাহলে মানুষের ইচ্ছাগুলো এখানে পূরণ হয়। আবার দেখবে যখন মানুষের এই সমস্ত ইচ্ছা পূরণ হয় না, আর রেকগনাইজ অ্যান্ড রবড অ্যাজ ডেস্টিনি, রব মানে কি চুরি করে নেওয়া, রবড অ্যাজ ডেস্টিনিজ, যখন এই মানুষের মনের ইচ্ছা এই চার্চে এসে পূরণ হয় না, তখন মানুষ কি করে, তা ভাগ্যের উপরে ছেড়ে দেয়, বা বলে, বা এটাকে ভাগ্যের হাতে ছেড়ে দেয়, বা ভাগ্যকে দোষারোপ করে, তাই না? তাহলে এই লাইনের মাধ্যমে এটা তিনি বলতে চাইছেন যে অ্যান্ড রবড অ্যাজ ডেস্টিনিজ, তাহলে মানুষের যখন এই ইচ্ছাগুলো পূরণ হয় না, তখন তা ভাগ্যের হাতে সেটা ছেড়ে দেওয়া হয়। ওকে, অ্যান্ড দ্যাট মাস্ট নেভার ক্যান বি অবসলিট, আর এইসব কারণের জন্যই চার্চের অস্তিত্ব কখনো বিলুপ্ত হবে না। ওকে, অ্যান্ড দ্যাট মাস্ট নেভার ক্যান বি অবসলিট সিন্স সামওয়ান উইল ফর এভার বি সারপ্রাইজিং এ হাঙ্গার ইন হিমসেলফ টু বি মোর সিরিয়াস। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে চার্চের যে এই অস্তিত্ব, এটা কিন্তু কোনোদিন মুছে যাবে না। ওকে, আমরা সামনের যে স্ট্যান্ডাগুলো পড়েছি ওইখানে একটা সংকটকালীন পরিস্থিতি এসেছিল, যেখানে মনে হচ্ছিল যে চার্চের অবস্থা বিলুপ্ত হয়ে যাবার সম্ভাবনা রয়েছে, মানুষ ভুলে যাবার, মানুষের মন থেকে চার্চ মুছে যাবার সম্ভাবনা রয়েছে। কিন্তু কবি এখানে আবার একটা আশার আলো দেখাচ্ছেন যে না, চার্চের কথা মানুষ কোনোদিনও ভুলবে না। তার কারণ কি? তার কারণ পরের এই স্ট্যান্ডাতে তিনি বলছেন, অ্যান্ড দ্যাট মাস্ট নেভার ক্যান বি অবসলিট সিন্স সামওয়ান উইল ফর এভার বি সারপ্রাইজিং আ হাঙ্গার ইন হিমসেলফ টু বি মোর সিরিয়াস। অর্থাৎ কেউ না কেউ চিরকাল কোথাও না কোথাও নিজেকে আরো সিরিয়াস করার ইচ্ছায় থাকবে। ওকে, অর্থাৎ মানুষ প্রতিনিয়ত মানুষ প্রতিনিয়ত নিজেকে নিজেকে কোনো না কোনো ব্যাপার নিয়ে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করবে, কোনো না কিছু চিন্তায়, কোনো না কিছু তার জীবনের কোনো চিন্তায়, কোনো সিরিয়াস চিন্তা ভাবনার কাজে মানুষ সিরিয়াস থাকবে সবসময়। আর এই সিরিয়াস থাকার জন্যই চার্চের প্রতি তার বিশ্বাস কখনো হারাবে না। আর চার্চের প্রতি এই বিশ্বাস যখন হারাবে না, এই ইচ্ছাটাই তাকে চার্চের দিকে গ্র্যাভিটেট করে নিয়ে আসবে। অর্থাৎ এই ইচ্ছাই তাকে চার্চের দিকে টেনে নিয়ে আসবে। আর চার্চের দিকে যদি টেনে নিয়ে আসে, তাহলে তাহলে কি হবে? দ্যাট মাস্ট নেভার ক্যান বি অবসলিট, অর্থাৎ এই চার্চের অস্তিত্ব কিন্তু কখনো বিলুপ্ত হবে না। আশা করি বোঝা গেল। এই যে এ হাঙ্গার ইন হিমসেলফ টু বি মোর সিরিয়াস অ্যান্ড গ্র্যাভিটেটিং উইথ ইন ইট টু দিস গ্রাউন্ড। ওকে, অর্থাৎ মানুষ যখন সিরিয়াস থাকবে, সিরিয়াস থাকলে এই চার্চের কথা তার মনে পড়বে, চার্চের কথা যখন মনে পড়বে, তখন সে এই গ্রাউন্ডে ফিরে আসবে, আর এই গ্রাউন্ডে যখন ফিরে আসবে, অর্থাৎ এই চার্চের দিকে যখন ছুটে আসবে, তখন আর চার্চের কখনো বিলুপ্ত হবে না। আচ্ছা, আমরা এইখানে যদি একটা ছোট্ট করে একটা এক্সপ্লেন করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা মানুষেরা মানুষেরা দেখবে সবসময় বিভিন্ন আমাদের সবসময় মানে দুঃখ কষ্ট সবসময় কিন্তু লেগে থাকে। যখন আমরা আমাদের সুখ বা আমাদের হাসি খুশি যখন চলতে থাকে, তখন কিন্তু আমরা গডের কাছে প্রে করি না, বা গডকে কিন্তু আমরা তখন ওইভাবে মাথায় রাখি না। কিন্তু যখন আমাদের দুঃখ কষ্ট চলে, সামনে খুব কঠিন পরীক্ষা চলে, তখন কিন্তু আমরা ঠাকুরের কাছে বা গডের কাছে গিয়ে মাথা নত করি, তাই না? তাহলে যখন আমাদের সাথে দুঃখ দুর্দশাগুলো থাকবে, তখনই আমরা আমাদের কাছে আমরা ঈশ্বরের প্রতি আমরা ঈশ্বরের কাছে যাব, যাতে আমাদের প্রতি ঈশ্বর সদয় হন, তাই না? তো ঠিক এইভাবেই বলছেন যে পোয়েট এইটাই বলতে চাইছেন যে চার্চের প্রতি বিশ্বাস মানুষের উঠবে না কখনো, তার কারণ যেটা আমি আগের স্ট্যান্ডাতে বললাম, হুইচ হি ওয়ান্স হার্ড ওয়াজ প্রপার টু গ্রো ওয়াইজ ইন, ইফ অনলি দ্যাট সো মেনি ডেড লাই অ্যারাউন্ড। আচ্ছা, এই লাইনটা আমি আরেকবার বলছি যে হাঙ্গার ইন হিমসেলফ টু বি মোর সিরিয়াস অ্যান্ড গ্র্যাভিটেটিং উইথ ইট ইন টু দিস গ্রাউন্ড, হুইচ হি ওয়ান্স হার্ড ওয়াজ প্রপার টু গ্রো ওয়াইজ ইন। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে কোনো না কোনো ব্যক্তি যে তার জীবনের প্রতি সে সবসময় সিরিয়াস থাকবে, তো সেই রকম কোনো একটি ব্যক্তি সে কোথাও শুনে থাকবে যে এই জায়গাই হচ্ছে আসল জায়গা, যেখানে মানুষ উইজডম বা জ্ঞান লাভ করে থাকে। ওকে, যে ওয়ান্স হুইচ হি ওয়ান্স হার্ড, সে কোনো এক সময় শুনেছিল বা শুনে থাকবে, ওয়াজ প্রপার টু গ্রো ওয়াইজ ইন, এই চার্চে এলেই মানুষ নাকি জ্ঞান লাভ করে, মানুষের জ্ঞান বৃদ্ধি ঘটে, মানুষের উইজডম লাভ করে এইখানে এসে। তার কারণ কি? ইফ অনলি দ্যাট সো মেনি ডেড লাইজ অ্যারাউন্ড, ইফ অনলি দ্যাট সো মেনি ডেড লাই অ্যারাউন্ড, কারণ এই চার্চের পাশে যখন আসবে, তখন চার্চের পাশে থাকা, চার্চের চারপাশে যে সিমেট্রি রয়েছে,
এই সিমেট্রির নিচে কবর দেওয়া মানুষগুলো যে রয়েছে, ওই কবর দেওয়া মানুষদের পাশে যখন দাঁড়িয়ে ও চিন্তা করবে, চিন্তা ভাবনা করবে, তখন তার মধ্যে একটা উইজডম গ্রো করবে। ওকে, এই পাশের ছবিটা দেখলে তুমি বুঝতে পারবে যে এই লাইনের গুরুত্ব কতটা, তাই না? এই চার্চের পাশে এসে যখন নিস্তব্ধ হয়ে একজন তার জীবনের সমস্ত ঘটনা নিয়ে চুপচাপ কিছু ভাবছে, তখন সে এইটা বুঝতে পারবে যে ইফ অনলি দ্যাট সো মেনি ডেড লাইজ অ্যারাউন্ড, আমার চারপাশে নিচে দেওয়া এই কবরগুলো, মাটির নিচে শুয়ে থাকা এই কবরগুলো, এইটা দেখে তার মধ্যে একটা সিরিয়াসনেস আসবে। তো জীবনের মুখ্য উদ্দেশ্য কি তা এখানে জানতে পারবে। তো এই ছিল চার্চ গোয়িনের এর একটা ব্রিফ এক্সপ্লেনেশন। আশা করি তোমাদের ভালো লাগলো। কিছু কিছু জায়গায় একটু কমপ্লেক্সন রয়েছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে আবার ওই জায়গাটা রিপিটেডলি শুনতে থাকো, বা চাইলে এই স্ট্যান্ডজাগুলোকে বারবার শুনতে থাকো। আশা করি তোমাদের এই এক্সপ্লেনেশনটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। যদি তোমাদের ভালো লাগে থাকে এই ভিডিওটা, অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।